হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমি প্রবাল মিত্র, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা, চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে একটি নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রতিনিয়ত আমাকে কিন্তু অনেক রিকোয়েস্ট করেছো, অনেক মেসেজ করেছো যে স্যার আমরা সিলেবাস কোশ্চেন প্যাটার্ন পেয়ে গেছি, স্যার সেমিস্টার ওয়ানের ক্লাস কবে শুরু হচ্ছে, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, বাংলার সেমিস্টার ওয়ানের ক্লাস আমরা কবে পাবো, এরকম প্রচুর রিকোয়েস্ট, প্রচুর মেসেজ কিন্তু আমার কাছে এসেছে এবং সেইটা তোমাদের আবেদন রাখতে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে ইতিহাসের সেমিস্টার ওয়ানের এবং ইউনিট ওয়ানের একটা ছোট্ট কনসেপ্ট। কারণ আমাদের কিন্তু এই বছর থেকে কনসেপ্ট ওয়াইজ কিন্তু পড়া করতে হবে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সেমিস্টার ওয়ানে কিন্তু এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে এবং এই এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে টোটাল কিন্তু 40 নম্বরের। আর এই 40 নম্বরের এমসিকিউ পড়তে গেলে কিন্তু আমাদেরকে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। আমরা যদি কনসেপ্ট ক্লিয়ার না করি, আমরা যদি ধারণাটাকে না পাই, তাহলে কিন্তু আমাদের এমসিকিউ এর উত্তরগুলো করতেও কিন্তু অনেকটাই অসুবিধা হবে। শুধুমাত্র এমসিকিউ এর নোটস নিয়ে নিলাম, এমসিকিউটাকে মুখস্থ করে নিলাম, এইভাবে কিন্তু 11 থেকে এবার আর পড়া যাবে না। 11 সেমিস্টার ওয়াইজ পড়তে গেলে তোমাকে কিন্তু ভালো করে চ্যাপ্টার কনসেপ্ট নিতে হবে, ওখান থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে সেগুলোকে তোমাকে বুঝতে হবে, কী ধরনের প্রশ্ন হতে পারে, অপশনগুলোকে কিভাবে আমাকে পড়তে হবে, এগুলোও কিন্তু নানা রকম ট্রিক্স কিন্তু তোমাকে জানতে হবে। ঠিক সেরকমই আজকে আমি তোমাদের ক্লাস 11-এর ইতিহাস চেতনা অর্থাৎ ইতিহাস সম্পর্কে একটা ছোট্ট চেতনা দেব, একটা ছোট জ্ঞান দেব, ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায় সেই সম্পর্কে জানাবো এবং কিভাবে এই আধুনিক ভারতের অর্থাৎ আধুনিক ইতিহাস রচনা সূত্রপাত হয়েছিল সেটা সম্পর্কেও কিন্তু আমি তোমাদের আজকে ধারণা দেব। তাই অবশ্যই কিন্তু ভিডিওটাকে প্রত্যেকে কিন্তু মন দিয়ে শুনবে। যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ শুধুমাত্র তোমরা এই চ্যানেলে ইতিহাস পাবে তা কিন্তু নয়, তোমরা কিন্তু এখানে এডুকেশন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি, ভূগোল, সংস্কৃত, দর্শন এবং পরিবেশবিদ্যার মতো এতগুলো সাবজেক্টের সুযোগ সুবিধা পেয়ে যাবে। তাই অবশ্যই আমাদের সাথে থাকবে এবং আমাদের কিন্তু অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। যারা যারা আমাদের পরিবারের সাথে যুক্ত হতে চাইছো তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো 8509456622 এই নাম্বারে। তোমরা এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো। তাই বেশি দেরি করবো না, তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমি শুরু করছি আজকের ক্লাস। বলেছি তোমাদের প্রথমে যে তোমাদের এমসিকিউ হবে কিন্তু 40 নম্বরের, মানে ইউনিট 1 থেকে 40 নম্বর, অর্থাৎ ইউনিট 1 বলছি, এই সেমিস্টার 1 থেকে 40 নম্বরের এমসিকিউ কিন্তু তোমাদের আসবে। সুতরাং খুব ভালো করে কিন্তু আমাদেরকে এখান থেকে ভালো করে পড়তে হবে। তো ইতিহাস চেতনা, আমি যে তোমাদেরকে প্রথমেই বললাম ইতিহাস চেতনা, এই ইতিহাসের চেতনাটা কি, ইতিহাস সম্পর্কে আমরা জ্ঞান কি করে পাবো? হ্যাঁ, তোমরা আমাকে বলতেই পারো যে স্যার ইতিহাস তো আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 সব কিছুতেই তো আমরা ইতিহাস পড়েছি। তো ইতিহাসের কি আবার আমাকে চেতনা দিতে হবে? হ্যাঁ অবশ্যই, 10 অবধি ইতিহাস পড়া থাকলেও তোমাকে কিন্তু ইতিহাস সম্পর্কে একটা ছোট ধারণা নিতে হবে। জানা যায় যে ইতিহাস কথাটা কিন্তু একটা গ্রিক শব্দ। কি বললাম? ইতিহাস কথাটা একটি কী শব্দ? একটি গ্রিক শব্দ, এবং এই গ্রিক শব্দ থেকে কিন্তু এই হিস্ট্রি কথাটা কিন্তু এসেছে, ঠিক আছে? এবং বাংলাতে আমরা যাকে বলে থাকি অনুসন্ধান, কি বলে থাকি? অনুসন্ধান। আর একটা বলে থাকি গবেষণা, আর আরেকটাও কিন্তু আমরা এই কথাটা বলে থাকি, সেটা হচ্ছে আবিষ্কার। অর্থাৎ হিস্ট্রি কথার আমরা 3 ধরনের আক্ষরিক অর্থ পেয়ে থাকি। প্রথমে কি, হিস্ট্রি শব্দটা এসছে একটি গ্রিক শব্দ থেকে এবং যার অর্থ কি? অনুসন্ধান, গবেষণা এবং আবিষ্কার। কারণ ইতিহাস কি করে? অনুসন্ধান করে। কাকে অনুসন্ধান করে? প্রাচীন যুগের বিভিন্ন দ্রব্যের অনুসন্ধান করে, প্রাচীন যুগের মানুষের অনুসন্ধান করে, প্রাচীন যুগের জিনিসপত্রের অনুসন্ধান করে। আর ইতিহাস সবসময় খোঁজার চেষ্টা করে, ইতিহাস সবসময় জানার চেষ্টা করে, ইতিহাস মানুষের মনের ভাবকে ফুটিয়ে তোলে। আদিকাল থেকে শুরু করে যে সময় মানুষ লিখতে জানতো না, পড়তে জানতো না, যে সময় মানুষ ঠিকমতোভাবে নিজের কথাই বলতে পারতো না, তখন থেকে কিন্তু ইতিহাস আমাদের রচনা করা শুরু হয়ে গেছে। কারণ তৎকালীন যুগের মানুষেরা কিন্তু লিপির ব্যবহার করত, তৎকালীন যুগের মানুষেরা কিন্তু বিভিন্ন উপাদান ব্যবহার করত। সেগুলো প্রত্নতাত্ত্বিক উপাদান হতে পারে, সেগুলো নৃতাত্ত্বিক উপাদান হতে পারে। তাই এই যে উপাদানগুলি থেকেও কিন্তু আমরা বর্তমানে ইতিহাস রচনার জন্য অনেক কিছু পেয়ে থাকি। তাই ইতিহাস কি করে? আমাদের অনুসন্ধান করতে আগ্রহী করে তোলে। ইতিহাস আমাকে নতুন জিনিস জানার জন্য অনুসন্ধানে আগ্রহী করে তোলে। আর কি, ইতিহাস কিন্তু আমাদের গবেষণার কাজটাকে আরও বেশি ইজি করে দেয়। কারণ ইতিহাস নিয়ে পড়তে গেলে বা ইতিহাস নিয়ে বড় জায়গায় যেতে গেলে অবশ্যই তোমাকে গবেষণার লাইনে যেতে হবে। কারণ গবেষণা ছাড়া কোনটা কোন যুগের, কোনটা
কোন সময়কালের, কোনটা সঠিক তত্ত্ব, কোনটা বেঠিক তত্ত্ব, সত্যি কি ওই সময়কালে হয়েছিল কিনা, বা এর সাথে কোনো কিছুর লিঙ্ক আছে কিনা, এই সমস্ত জিনিসকে জানার জন্য তোমাকে ইতিহাসে যেমন অনুসন্ধান করতে হবে, তেমনি ইতিহাসে তোমাকে গবেষণাও করে যেতে হবে। আর অনুসন্ধান গবেষণা যেখানে একসাথে থাকবে, যেখানে অনুসন্ধান এবং গবেষণা একসাথে থাকবে, সেখানেই কিন্তু এই আবিষ্কারটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান পেয়ে যাবে। কারণ আবিষ্কার ছাড়া আমরা কখনোই কিন্তু অনুসন্ধান করতে পারবো না, আবিষ্কার ছাড়া আমরা কিন্তু কখনোই কিন্তু তার গবেষণা করতে পারবো না। তাই অবশ্যই ইতিহাসকে জানতে গেলে আমাকে অনুসন্ধান করতে হবে, ইতিহাসকে জানতে গেলে আমাকে গবেষণা করতে হবে, এবং ইতিহাসকে জানতে গেলে এই দুটো যদি জানা যায় তাহলে আবিষ্কার অটোমেটিক্যালি কিন্তু আমাদের সামনে চলে আসবে। জানা যায় এই হিস্ট্রিকে আগে বলা হতো হিস্টোরিয়া, যেটা গ্রিক শব্দ হিস্টোরিয়া সেখান থেকে এসেছে, এবং হিস্টোরিয়া কথাটার অর্থ নাকি অনুসন্ধান বলে জানা যায়। অর্থাৎ গ্রিক শব্দ হিস্টোরিয়া সেটাও মানে কি অনুসন্ধান। আমি একটু আগেই তোমাদের অনুসন্ধান সম্পর্কে গুরুত্বপূর্ণ ডিটেলস কিন্তু দিয়ে দিলাম। তো আমরা এই ইতিহাসগুলোকে কোন কোন গ্রন্থ থেকে ভালোভাবে জানতে পারি? ইতিহাসকে জানার জন্য বা প্রাচীন যুগের ইতিহাসকে রচনার জন্য আমরা E.H. কারের হোয়াট ইজ হিস্ট্রি এই গ্রন্থটা থেকেও কিন্তু আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি। কি নাম? E.H. কার, এবং তার লেখা গ্রন্থের নাম কি? হোয়াট ইজ হিস্ট্রি। এই গ্রন্থটা জানো কি, এই গ্রন্থটা আমাদের মাস্টার ডিগ্রি লেভেল হোক কি বা আমাদের বিএ লেভেল হোক, সমস্ত লেভেলের জন্য, এমনকি পিএইচডির লেভেলেও কিন্তু আমাদের যে সমস্ত বড়রা আছেন যারা পিএইচডি করছেন তারাও কিন্তু এই ইতিহাসের নিয়ে পড়ার জন্য এই বইটা কিন্তু তাদেরকে পঠন পাঠন করতেও হয়। এই বইটার পঠন পাঠন কিন্তু অবশ্যই দরকার, কারণ এই বইটা না পড়লে তুমি ইতিহাসের মূল মানে সম্পর্কে জানতে পারবে না। এই বইটা না পড়লে তোমরা ইতিহাসের চেতনা পাবে না, ইতিহাসের কোনো ধারণা পাবে না। কারণ এই বইটাই সভ্যতার আদি লগ্ন থেকে শুরু করে ইতিহাসকে আমরা কেন পড়বো, কেন জানবো, ইতিহাস পড়লে আমাদের কি কি সুবিধা আমরা পাবো, এই সমস্ত বিষয় কিন্তু আমরা E.H. কারের হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থে পেয়ে থাকি। এছাড়াও ভিনসেন্ট স্মিথের দ্য অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটাও কিন্তু অনেকটাও উল্লেখযোগ্য। ভিনসেন্ট স্মিথের কি বললাম? দ্য অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই গ্রন্থটাও কিন্তু আমাদের মানব সভ্যতার ইতিহাস জানার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানা গেছে। কারণ এই গ্রন্থ থেকেও কিন্তু আমরা সভ্যতার আদি লগ্নের অনেক বিষয়বস্তু সম্পর্কে ধারণা পেয়ে থাকি। একটু আগে তোমাদের যেটা আলোচনা করে দিলাম যে তোমরা জানতে চেয়েছিলে যে প্রত্নতাত্ত্বিক উপাদান এবং নৃতাত্ত্বিক উপাদান জিনিসটা কি, কাকে প্রত্নতাত্ত্বিক উপাদান বলে এবং কাকে নৃতাত্ত্বিক উপাদান বলা হয়। প্রত্নতাত্ত্বিক উপাদান বলা হয়, দেখো প্রত্নতাত্ত্বিক এবং নৃতাত্ত্বিক এই দুটি উপাদানই কিন্তু মাটি খুঁড়ে পাওয়া গেছে। কি বললাম? প্রত্নতাত্ত্বিক এবং নৃতাত্ত্বিক এই দুটি উপাদানই কিন্তু আমরা মাটি খুঁড়ে পেয়ে থাকি। কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদান আর নৃতাত্ত্বিক উপাদান যদি মাটি খুঁড়েই পাওয়া যায় তাহলে এদের মধ্যে পার্থক্যটা কোথায় গেল? হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। প্রত্নতাত্ত্বিক এবং নৃতাত্ত্বিক উপাদান মাটি খুঁড়ে পাওয়া গেলেও প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে আমরা কি বুঝি জানো? প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে আমরা বুঝি হচ্ছে মাটির পাত্র, তারপরে হচ্ছে মূর্তি, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে পড়ছে। আর নৃতত্ত্ব উপাদান মানে জানো কি? হাড়। কিসের হাড়? মানুষের হাড় হতে পারে, পশুর হাড় হতে পারে, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে নৃতাত্ত্বিক উপাদান। মানে যে সমস্ত উপাদানগুলোতে আমরা হাড় সংক্রান্ত বা মানুষের জীব সংক্রান্ত বিভিন্ন তথ্য খুঁজে পাই সেটা হচ্ছে নৃতাত্ত্বিক উপাদান। আর প্রত্নতাত্ত্বিক হতে পারে মাটির মূর্তি, মাটির পাত্র, এছাড়াও বিভিন্ন ধরনের যে কোনো ধাতুর তৈরি জিনিস কিন্তু আমরা এখানে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কিন্তু রাখতে পারি। কারণ প্রত্নতাত্ত্বিক উপাদান হাড়, মানুষের হাড়, পশুর হাড় নিয়ে গবেষণা করে না। আবার নৃতাত্ত্বিক উপাদান কিন্তু মাটির মূর্তি বা ধাতুর তৈরি কোনো জিনিস বা মাটির পাত্র নিয়ে কিন্তু ওরা গবেষণা করে না। প্রত্নতাত্ত্বিক করে হচ্ছে মাটির পাত্র, মূর্তি, ধাতুর তৈরি জিনিস নিয়ে, এবং নৃতত্ত্ব করে হচ্ছে হাড়, পশুর হাড়, এই সমস্ত জিনিস নিয়ে তারা কিন্তু গবেষণা করে। আমরা ইতিহাস জানতে গেলে, আমরা ইতিহাস পড়তে গেলে আমরা মানব সভ্যতার ইতিহাসকেও কিন্তু আমরা তিনটি ভাগে ভাগ করে থাকি। দেখো কি কি মানব সভ্যতার ইতিহাসকে আমরা তিনটি ভাগে ভাগ করি। তোমরা প্রত্যেকে এটা ছোটবেলা থেকে পড়ে এসেছো। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ, তাই তো? মানে আমরা মানব সভ্যতার ইতিহাসকে তিন ভাগে ভাগ করি: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তো এই প্রাচীন যুগকেও কিন্তু আমরা আরও তিনটে পর্যায়ে ভাগ করে থাকি। কি কি? একটা হচ্ছে
প্রাগৈতিহাসিক যুগ, একটা ঐতিহাসিক যুগ এবং আর একটা হচ্ছে ঐতিহাসিক যুগ, যাকে আমরা ইংরেজিতে কি বলে থাকি জানো? প্রাগৈতিহাসিক যুগকে আমরা বলে থাকি প্রি হিস্ট্রি, প্রাগৈতিহাসিক যুগকে আমরা বলে থাকি প্রোটো হিস্ট্রি এবং ঐতিহাসিক যুগকে আমরা বলে থাকি হিস্টোরিক্যাল এজ। তার মানে প্রাচীন যুগকেও আমরা কিন্তু তিনটি ভাগে ভাগ করি, প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ। আর প্রাগৈতিহাসিক যুগকেও আমরা কিন্তু আবার তিনটি ভাগে ভাগ করে থাকি। কি কি? দেখো, প্রাগৈতিহাসিক যুগে আমরা পুরো জানতে পারি যে আমাদের এই প্রাগৈতিহাসিক যুগটা পুরোটাই প্রস্তর যুগের উপর নির্ভরশীল, মানে পাথরের তৈরি জিনিসপত্র তারা ব্যবহার করতো বলে বা পাথরের যুগ এসেছিল বলে বা পাথরের বিভিন্ন দ্রব্য ব্যবহৃত হতো বলে এই প্রাগৈতিহাসিক যুগকে কিন্তু প্রস্তর যুগও কিন্তু বলা হয়ে থাকে। আর এই প্রস্তর যুগকে আমরা টোটাল তিন ভাগে ভাগ করি। কি কি? দেখো, প্রাচীন প্রস্তর যুগ, একটা মধ্য প্রস্তর যুগ আর একটা হচ্ছে নব্য প্রস্তর যুগ। মানে এখানে আধুনিক কথাটা না ইউজ করে এখানে ইউজ করা হলো নব্য প্রস্তর যুগ। তাই প্রাগৈতিহাসিক যুগকে আমরা কয়েক ভাগ করি, প্রাচীন প্রস্তর, মধ্য প্রস্তর এবং নব্য প্রস্তর যুগ। ঠিক আছে? তাহলে আমরা যদি আরেকবার একটু শর্ট আউট করি ভালো করে, আমার দিকে তাকিয়ে বলবে, বোর্ডের দিকে একদম তাকাবে না, শুধু আমার দিকে তাকাবে। দেখো কি বললাম, আমরা মানব সভ্যতার ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করি। কি কি? প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আবার প্রাচীন যুগকেও আমরা কিন্তু তিনটি ভাগে ভাগ করি, প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ আর একটা ঐতিহাসিক যুগ। কিন্তু প্রাগৈতিহাসিক যুগকেও আমরা তিনটি ভাগে ভাগ করি, সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। খুবই ইজি, একদম কঠিন কিছু নয়। এবং এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আমরা কিন্তু ডিটেলসে নেক্সট ক্লাসগুলোতে, যেমন প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে, প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে, ঐতিহাসিক যুগ কাকে বলে, এই সমস্ত জিনিস সম্পর্কে আমরা কিন্তু নেক্সট ক্লাসগুলোতে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব। আজকের দিনে আমরা কিন্তু শুধুমাত্র মানব সভ্যতার ইতিহাসকে আমরা কয় ভাগে ভাগ করি, কি কি পার্ট আছে, কি কি জিনিস আমাদেরকে পড়তে হবে এবং কোথা থেকে হিস্ট্রি কথাটির উৎপত্তি, হিস্ট্রি থেকে আমরা কি কি জিনিস জানতে পারি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আজকে আমি তোমাদের সামনে আলোচনা করে দিলাম। জানা যায় এই প্রাচীন যুগে প্রাচীন যুগেই মানে কিন্তু আধুনিক মানুষের উদ্ভব ঘটেছিল কত বছর আগে? সেটা হচ্ছে 36 লক্ষ বছর আগে। জানা যায় এই আধুনিক মানুষের উদ্ভব ঘটেছিল আমাদের এই পৃথিবীতে 36 লক্ষ বছর আগে। এবং যে সময়ে মানুষ কিন্তু কিসের হাতিয়ার ব্যবহার করত? সেই সময়কালে মানুষ কিন্তু পাথরের হাতিয়ার ইউজ করত। কি বললাম? সেই সময়কালে মানুষ কি করত? সেই সময়কালে মানুষ পাথরের হাতিয়ার কিন্তু ব্যবহার করত। ঠিক আছে? আচ্ছা, এবং এটাও আমরা জানতে পারি, অনেকে বলেন যে ইতিহাসকে আমরা অনুসন্ধান যেমন বলছি, ইতিহাসকে আমরা গবেষণা যেমন বলছি, ইতিহাসকে আমরা আবিষ্কার যেমন বলছি, ঠিক সেরকমই ইতিহাসকেও কিন্তু আমরা এই কথাটা বলতে পারি যে ইতিহাস হলো পূর্বপুরুষদের গল্প। কি বলতে পারি? তো একদম বলতে পারি। ইতিহাস থেকে আমরা কিন্তু কি জানতে পারি? প্রাচীনকালের মানুষের বিবরণ জানতে পারি, অর্থাৎ পূর্বপুরুষদের বিবরণ জানতে পারি। তাই ইতিহাসকে অনেক সময় পূর্বপুরুষদের গল্প বলেও কিন্তু উল্লেখ করা হয়ে থাকে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলে রাখি, যে ইতিহাস রচনা করতে গেলে আমরা কখনোই তিনটি বিষয় ছাড়া ইতিহাস রচনা করতে পারবো না। কি বললাম? ইতিহাস রচনা করতে গেলে আমরা কখনোই তিনটে বিষয় ছাড়া ইতিহাস রচনা করতে পারবো না। কি কি জানো? একটা হচ্ছে স্থান মানে জায়গা, আর একটা হচ্ছে কাল মানে সময়, আর একটা হচ্ছে মানুষ মানে আমরা যদি না থাকি তাহলে ইতিহাসটাকে রচনা করবে কে? জায়গা যদি না থাকে তাহলে কোন জায়গার সময়কাল, কোথায় হয়েছিল ঘটনাটা, কি হয়েছিল, কখন হয়েছিল, এগুলো কিন্তু আমরা জানতে পারবো না। তাই একটা ইতিহাস রচনা করতে গেলে জায়গা যেমন লাগে, একটা ইতিহাস জায়গা করতে গেলে একটা মানুষ যেমন লাগে, তেমনি একটা ইতিহাস রচনা করতে সময় লাগে। আমরা যখনই কোনো ইতিহাসের কোনো কাহিনী পড়ি আমরা কিন্তু আগে জায়গার নামটা জানি। কি জানি না? জায়গার নামটা জানি তো, তাহলে ওটা স্থান। আমরা যখনই ইতিহাস রচনা করি বা ইতিহাস পড়ি আমরা কিন্তু সময়কালটা জানি, কোন সময়কালের কথা বলছো তুমি, কত সালে হয়েছিল, তাই না? বর্তমানেও তো তাই বলি যে আমি জানিস আমি 4 বছর আগে আমি একবার রথের মেলা গেছিলাম। তার মানে কি? ও রথের মেলা গেছিলি? কিন্তু আমি যদি বলতাম যে রথের মেলা গেছিলাম রে একদিন, রথের মেলা একদিন গেছিলি, তার মানে কি? তুমি যখন তার কাছ থেকে গল্পটা শুনছো তুমি তো তার কাছে ইতিহাস শুনছো, তাই না? তাই ও যখন তোমাকে বলছে যে আমি রথের মেলা গেছিলাম, কবে গেছিলি? 4 বছর আগে। তাহলে কি হলো? ওটা কাল, সময়টা পেয়ে গেলাম। আচ্ছা, রথের মেলাটা কোথায় বসে রে? তো বললো যে একদম বাজারের পাশে, তার মানে স্থান পেয়ে গেলাম। রথের মেলাতে কে গেছিল? নিশ্চয়ই কোনো মানুষ গেছিল,
তাহলে রথের মেলা মানুষ ছাড়া কি কখনো সম্পন্ন হয়? হয় না। ঠিক সেরকমই ইতিহাস রচনা করতে গেলে স্থান লাগে, কাল লাগে এবং মানুষ লাগে। আর এই স্থান, কাল, মানুষ ছাড়া কখনোই কিন্তু ইতিহাস রচনা করা সম্ভব হয় না। ঠিক আছে? আচ্ছা, তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের 40 মার্কের কিন্তু এমসিকিউ আসবে। শুধুমাত্র যে এমসিকিউটা যে অপশান ভিত্তিক হবে তা কিন্তু নয়, অপশান ভিত্তিক তো অবশ্যই হবে, তার সাথে সাথে তোমাদের কিন্তু অনেক শূন্যস্থান পূরণ থাকবে, তার সাথে তোমাদের স্তম্ভ মেলাও থাকবে, তার সঙ্গে তোমাকে বিবৃতিমূলক বিষয় দিতে পারে, তার সাথে কিন্তু তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে এবং তার পাশে তোমাদের সত্য মিথ্যা নির্ণয় করতে দিতে পারে। এই ধরনের বিভিন্ন টাইপের কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন হবে। এবং এই জিনিসটাও তোমাদেরকে জানিয়ে রাখি যে এমসিকিউ যে 40 নম্বরের হচ্ছে, এই 40 নম্বরের এমসিকিউ এর মধ্যে তোমাদের 3 ভাগে কিন্তু প্রশ্ন আসতে পারে। কেমন প্রশ্ন হতে পারে বলে রাখি, তোমাদের প্রশ্ন 3 রকমের হতে পারে। কেমন? আচ্ছা, 12 নম্বরের প্রশ্ন হবে তোমাদের মিডিয়াম টাইপ। কি বললাম? 12 নম্বরের প্রশ্ন তোমাদের হবে কেমন? মিডিয়াম টাইপ। 8 নম্বরের প্রশ্ন হবে তোমার হার্ড টাইপ, মানে একটু কঠিন টাইপের তোমাদের প্রশ্ন হবে। ঠিক আছে? তাহলে 12 8-এ কত হলো? 20। আর বাকি 20 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে হচ্ছে একটু ইজি টাইপ। ঠিক আছে? তার মানে টোটাল এখানে 20 আর এখানে টোটাল মিলিয়ে 20। জানা যায় যে 20 নম্বরের প্রশ্নটা তোমরা একটু যদি ভালো করে বাড়িতে পড়াশোনা করো তাহলে কিন্তু অ্যান্সার দিতে পারবে। কিন্তু এই যে 12 নম্বরের প্রশ্নটা, এই 12 নম্বরের প্রশ্নের উত্তর করতে গেলে তোমাকে একটু হার্ড হবে এই প্রশ্নগুলো এবং তোমাকে এখানে কিন্তু বুদ্ধি লাগিয়ে কিন্তু অ্যান্সারটাকে দিতে হবে। আর 8 নম্বরের যে প্রশ্নটা থাকবে এখানে, এইটা কিন্তু তোমাদের একটু জব এক্সাম রিলেটেড হয় প্রশ্নগুলো, মানে একটু ঘুরিয়ে আসবে, একটু বুদ্ধি দিয়ে, একটু বিচার বিবেচনা দিয়ে তোমাকে কিন্তু এই অ্যান্সারগুলোকে করতে হবে। তাই সুতরাং 40 মার্কের এমসিকিউ মানে যে একদম যে ইজি এমসিকিউগুলো হবে তা কিন্তু নয়। তোমাদের পরীক্ষাতে কিন্তু অনেক ধরনের, যেমন 20 মার্কের ইজি আসবে, 12 মার্কের একটু মিডিয়াম প্রশ্ন আসবে এবং 8 মার্কের একটু জব এক্সাম রিলেটেড টাইপ, একটু বুদ্ধি টাইপের প্রশ্ন কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতে হবে। তাই সুতরাং আমাদের এখানে, অর্থাৎ আমাদের এই এডুকেশন সেন্টারের অভিষেক মৈত্র চ্যানেলে তোমাদের সব ধরনের সহায়তা করা হবে। সব ধরনের কনসেপ্ট দিয়ে কীভাবে প্রশ্ন আসতে পারে, কোনভাবে উত্তর লিখতে হবে, এই ধরনের সমস্ত কিছু তোমাদের এখানে আলোচনা করে দেওয়া হবে। তাই আমি একাদশ শ্রেণীর ভাই বোনেদের একটাই কথা বলবো, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, সবই ইজি, সবই সোজা, একটু জাস্ট পড়তে হবে, একটু আমাদের চ্যানেলটাকে ফলো রাখতে হবে, রেগুলারলি ক্লাস করে যেতে হবে। ইতিমধ্যেই কিন্তু অনেকেই আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে গেছো। যারা যারা যুক্ত হতে চাও আমি আবারও বলছি, হোয়াটসঅ্যাপ করতে পারো 8509456622 এই নাম্বারে। কি কি বিষয়গুলি পাবে দেখো, এখানে লেখা আছে এডুকেশন, সমাজতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি, ভূগোল, সংস্কৃত, দর্শন, পরিবেশ বিদ্যার মতো গুরুত্বপূর্ণ সাবজেক্ট এখানে তোমরা পেয়ে যাবে। যারা যারা চ্যানেলটাকে আজকে নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু আজকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই আজকের ভিডিওটাকে তোমরা শেয়ার করে দেবে এবং অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। এবার তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, ধরো আমি তোমাদের এখান থেকে যা যা পড়ালাম সেখান থেকে আমি তোমাদের একটা প্রশ্ন করছি, আমি 4টে অপশান তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা বোর্ডের দিকে কেউ দেখবে না, জাস্ট আমার প্রশ্নের অ্যান্সারটাকে দেবে। ঠিক আছে? কেন? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্রচণ্ড পরিমাণে পরীক্ষাতে আসতে পারে। যেমন আমি তোমাকে প্রথমে আলোচনা করেছিলাম হিস্ট্রি শব্দটি একটি ক্রি শব্দ, তোমাকে 4টে অপশান দিয়ে দিল, গ্রিক শব্দ, রোমান শব্দ, ইটালিয়ান শব্দ, ভারতীয় শব্দ। তার মানে এই যে হিস্ট্রি কথাটি একটি কী শব্দ? গ্রিক, রোমান, ভারতীয়। এই যে তোমাকে 4টা অপশান আমি দিয়ে দিলাম, এই 4টা অপশানের মধ্যে তোমাকে যে কোনো একটা অপশানে কিন্তু উত্তরটাকে দিতে হবে। প্রশ্ন কিন্তু এইভাবেও কিন্তু তোমাদেরকে আসতে পারে। এছাড়াও এই প্রাচীন যুগকে আমরা কয় ভাগে ভাগ করি সেটার একটা অপশান দিয়ে দিল। যেমন এই প্রাচীন যুগের মধ্যে তোমার প্রশ্ন করলো, একটা স্তম্ভ মেলাও দিয়ে দিল, যে প্রাচীন যুগের 3টে স্তম্ভ দিয়ে দিল, মধ্যযুগের 3টা স্তম্ভ দিয়ে দিল, এবার মেলাও কোনটার সাথে কোনটা মিল হবে। এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু তোমাদেরকে আসতে পারে। আর এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা তখনই দিতে পারবো যখন আমরা কনসেপ্টগুলোকে ক্লিয়ার করব। তাই কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার করতে হবে। আমাদের এখানে অভিষেক মৈত্র চ্যানেলে তোমাদের সমস্ত সাবজেক্টের ধরে ধরে কনসেপ্ট এখানে ক্লিয়ার করে দেওয়া হয় এবং বিগত বছরগুলিতেও কিন্তু প্রচুর ভাই বোনেরা আমাদের এখান থেকে র্যাঙ্ক করেছে, তারা ভালো রেজাল্ট করে এখান থেকে বেরিয়েছে, তারা ভালো মার্কস পেয়ে এখান থেকে বেরিয়েছে। তাই আমি চাইবো আমরাও তোমাদের সাথে সাহায্য করব, তোমরাও যুক্ত হয়ে যাও আমাদের সাথে, তোমরাও হয়ে যাও আমাদের সাথে লড়াই করতে লেগে যাও এবং চলো আমরা র্যাঙ্ক করার স্বপ্নে এগিয়ে যাই 2025-2026 উচ্চ মাধ্যমিক লক্ষ্যে। তোমরা 2026-এ এইচএস দেবে, 2026 উচ্চ মাধ্যমিক লক্ষ্যে তোমরা অবশ্যই যেন আমাদের সাথে থাকবে এবং পাশে থাকবে, এটা আমি কামনা করছি। তো আজকে তোমাদের যে বিষয়গুলি আলোচনা করে দিলাম সেগুলো অবশ্যই কিন্তু তোমরা খাতায় লিখে নেবে। যে সমস্ত বিষয়গুলিকে আলোচনা করে দেওয়া হলো অবশ্যই একটু
পয়েন্ট আউট করে বাড়িতে ভালো করে পড়বে, ঠিক আছে? কারণ কনসেপ্ট তোমাকে নিতে হবে, আমি বারবার বলছি কনসেপ্ট ছাড়া কখনোই কিন্তু তুমি বুঝতে পারবে না, কারণ তোমাদের সেমিস্টার সিস্টেম হয়ে গেছে এবং টোটালটাই কিন্তু তোমাদের এমসিকিউ হচ্ছে সেমিস্টার 1-এ। সুতরাং খুব ভালো করে পড়াশোনা করো, খুব ভালো করে পড়াশোনাটাকে স্টার্ট করে দাও। অনেকেই এখনও সাবজেক্ট নিয়ে ভাবছো কি নেবো না নেবো, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি ইতিহাস তোমরা অবশ্যই নিতে পারো। ইতিহাস নিয়ে তোমাদের কোনো চাপ হবে না, কারণ ইতিহাসে এখন কিন্তু পুরোটাই কিন্তু বেশিরভাগই শর্ট হয়ে গেছে, তাই শর্ট প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা অবশ্যই করতে পারবো। জাস্ট কনসেপ্ট নেব, বুঝবো এবং ভালো রেজাল্ট করব এবং উচ্চ মাধ্যমিকের লক্ষ্যে আমরা কিন্তু এগিয়ে যাব, ঠিক আছে? তো চলো আজকের জন্য চলি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।